আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। অর্ধেক ভাড়া ও পরিবহনে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি, বিআরটিএ ভবন ঘেরাও মঙ্গলবার। তৃতীয় ধাপে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনায় মুন্সিগঞ্জে হত্যা মামলা, 5 জেলায় সংঘর্ষে মৃত্যু দাঁড়িয়েছে 8 জনের। ভুয়া বিজ্ঞাপন দিয়ে মুক্তিযোদ্ধার বাড়ি দখলের ষড়যন্ত্র ফাঁস, সর্বোচ্চ আদালতের নির্দেশ না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি। করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সরকারের 15 নির্দেশনা জারি, 1 ডিসেম্বর শুরু শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ। এবং টাইগার ব্যাটারদের ব্যর্থতায় চট্টগ্রাম টেস্ট জয়ের পথে পাকিস্তান, শাহিন আফ্রিদির 5 উইকেট শিকার। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। গণপরিবহনের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ ও নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় 1 ঘন্টার বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়। দাবি আদায়ে মঙ্গলবার বিআরটিএ কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে তারা। এনামুল কবির উপমের রিপোর্ট। চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে রাজধানীর নিউ মার্কেট ক্রসিংয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এখান থেকে তারা শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। পরে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীদের আরেকটি অংশ। দ্রুত বিচারিক ট্রাইব্যুনালে শিক্ষার্থীদের সকল সড়ক হত্যার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। দাবি নম্বর 2, ঢাকা সহ সারা দেশের সকল গণপরিবহনে সড়ক, নৌ, রেল ও মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে এবং প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের দাবি নম্বর 3, গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনসাধারণের চলাচলের জন্য যথাযথ ফুটপাত, ফুট ওভার ব্রিজ, বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। প্রতিবাদকে তারা ভয় পায়, প্রতিরোধকে তারা ভয় পায়। একই সময়ে শাহবাগে সড়ক অবরোধের চেষ্টা পুলিশের বাধার মুখে ব্যর্থ হলে জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে 8 ছাত্র সংগঠন। এই সরকার পরিবহন ব্যবসায়ীদের স্বার্থে এই সেক্টরকে ব্যবসার জন্য উন্মুক্ত করেছে। সারা দেশে রেল যোগাযোগ নেটওয়ার্ক, নৌ যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা যেত, সেই পরিবহন সেক্টরগুলোকে কার্যকর করে বাস ব্যবসাকে বাড়ানোর জন্য এই বাস ব্যবসায়ীদের স্বার্থেই কাজ করা হয়েছে। একই সময়ে শান্তিনগর ও কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন সহিংসতা নির্বাচনের রূপ নিয়েছে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিভিন্ন জেলায় বিজিবি সদস্য সহ কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। 6 জেলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রতিনিধি পাঠানোর তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। গেল 3 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত প্রায় 40 জন নিহত ও 400-রও বেশি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী। প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে নির্বাচনের মাঠ। কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় মিছিলে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় 1 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। নিহত গিয়াসউদ্দিন মিন্টু চকরিয়ার বদরখালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ঢেমুশিয়াপাড়ার আবুল মকসুদের ছেলে। নীলফামারীর কিশোরগঞ্জের পাড়া গ্রামে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে বিজিবি সদস্য নায়ক রুবেল মণ্ডল নিহত হয়েছেন। আহত হন আরও 4 জন। নরসিংদী রায়পুরা, চান্দেরকান্দি ও উত্তর বখরনগরে দুপক্ষের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত হন সাজ্জাদুর রহমান সজীব নামের ছাত্রলীগ নেতা। সে সময় আহত হন আরও একজন। গুরুতর আহত সজীবকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল কাজিয়ার চর ভোট কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আহত হন আরও 10 জন। নেত্রকোনার পূর্বধলার বৈরাটি ইউনিয়নে মেম্বার প্রার্থী বাহারুদ্দিন তালুকদার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে রোববার রাতে 2 জন ও সোমবার সকালে আরও একজনের মৃত্যু হয়। নির্বাচনী সহিংসতা বাড়ার কারণ হিসেবে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন ভোটার ও বিশেষজ্ঞরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রতারণার মাধ্যমে কাকরাইলের একজন বীর মুক্তিযোদ্ধার 6তলা বাড়ি দখলের ষড়যন্ত্র ধরা পড়েছে আপিল বিভাগের কাছে। বাড়ি বিক্রির ভুয়া বিজ্ঞাপন আর বাড়ির তত্ত্বাবধায়ক সাবেক জেলা জজ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করার ঘটনাও ফাঁস হয় সে সময়। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, মুক্তিযোদ্ধার বাড়ি বুঝিয়ে দিতে সর্বোচ্চ আদালতের নির্দেশ না মানার পরিণতি কখনো ভালো হবে না। মাজার হক মান্নার রিপোর্ট। রাজধানীর কাকরাইলের 2.5 কাঠা জমির ওপর 6তলা বাড়ি বানান বীর মুক্তিযোদ্ধা কাজী মাজেদুর রহমান। এর জন্য যন্ত্রপাতি বাড়ি বন্ধক রেখে শিল্প ব্যাংক থেকে 40 লাখ টাকার বেশি ঋণ নেন তিনি। খেলাপি হওয়ায় বিচারিক আদালতে মামলা হলে 2008 সালে 53,23,000 টাকার ডিক্রি জারি করা হয়। তত্ত্বাবধায়ক করা হয় সাবেক জেলা জজ সুলতান আহমেদ মিয়াকে। মুক্তিযোদ্ধা কাজী মাজেদুর রহমান সে সময় মারা যান। নিলামে উঠলে কথিত গার্মেন্টস ব্যবসায়ী রিয়াজ আহমেদ 1,20,00,000 টাকা তত্ত্বাবধায়ককে দিয়ে বাড়ি দখলে নেন। ওই টাকা ব্যাংক বা আদালতে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন তত্ত্বাবধায়ক। ঘটনা জানতে পেরে মুক্তিযোদ্ধা মাজেদুর রহমানের স্ত্রী রোকসানা পারভিন বিচারিক আদালতে নিলাম বাতিলের আবেদন করেন। আদালত তা খারিজ করে দিলে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট ওই নিলাম স্থগিত করে মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়ি বুঝিয়ে দেওয়া ও তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 7 দফা নির্দেশনা দেন। যে পত্রিকায় ছাপানোই হয় না এমন নিলাম দেখিয়ে কোর্ট থেকে অর্ডার নেওয়া হচ্ছে যে রিসিভারের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, ব্যাংকই পায়নি। নিলামকারী ও তত্ত্বাবধায়ক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান। আপিল বিভাগ মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়ি বুঝিয়ে দিতে 2বার নির্দেশনা দিলেও তা পালন না করে ছল চাতুরির আশ্রয় নেন তারা। ওই ঘটনায় উষ্মা প্রকাশ করেন আপিল বিভাগ। আক্ষেপ করে আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ কোর্টের অর্ডারকে। সাবেক একজন বিচারক যদি এই কাজটা করে থাকেন তাহলে তার মানুষের জায়গা থাকবে না কোথাও যাওয়ার। মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ ওনারা কিন্তু ইমিডিয়েটলি বলেছেন যে ওনাকে যাতে বুঝিয়ে দেওয়া হয়। মুক্তিযোদ্ধার স্ত্রীর পক্ষের আইনজীবী জানিয়েছেন, বাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা তা দখলদারি রিয়াজকে 1 ডিসেম্বর আপিল বিভাগকে জানাবেন। মাঝর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য চায়। সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া যদি বেশি অসুস্থ হলে তার জন্য বিএনপি দায়ী হবে। ওবায়দুর রশিদের রিপোর্ট। রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের 6টি ইউনিটের সম্মেলন। এতে প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শত্রু যদি আওয়ামী লীগ হয় তাহলে আওয়ামী লীগের ক্ষতি করতে বাইরের শত্রু প্রয়োজন হবে না। শৃঙ্খলা ছাড়া দল টিকবে না। ত্যাগী কর্মীদের বাদ দিয়ে সম্মেলন করলে, কমিটি করলে দলই কোণঠাসা হয়ে পড়বে। ত্যাগী কর্মীদের উপেক্ষা করে কমিটি করার অর্থ হচ্ছে দলকেই কোণঠাসা করে ফেলা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা চিন্তিত তার চেয়ে বেশি এ নিয়ে রাজনীতি করছে তারা। বেগম জিয়া যদি বেশি অসুস্থ এর জন্য দায়ী বিএনপি। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন।
আপনি আইনের ফাঁদে পড়েছেন। আমরা অপারক এই একটি মাত্র কারণে, তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা বেগম জিয়ার মৃত্যু কামনা করি না, দ্রুত আরোগ্য লাভ করুন, এটা আমরাও চাই। বেগম জিয়া স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাকে নিয়ে রাজনীতি আর করবেন না। সম্মেলনে আওয়ামী লীগের অন্যান্য নেতারা বলেন, সরকার খালেদা জিয়ার সুস্থতা বিষয়ে আন্তরিক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রায় $5 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। সমাপনী অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। আয়োজক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেছেন, এরই মধ্যে $2.7 বিলিয়ন সমঝোতা সই হয়েছে। বাংলাদেশকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ কেন্দ্র উল্লেখ করে দেশি বিদেশি উদ্যোক্তাদের সুযোগ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। রিজভি নাওয়াজের রিপোর্ট। রোববার ঢাকায় 2 দিনের বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সাল থেকে টানা 12 বছরে একদিকে অবকাঠামো উন্নয়ন, আরেকদিকে নীতি সংস্কারের মাধ্যমে সহজে ব্যবসা বাণিজ্য করার পরিবেশ তৈরিতে অগ্রগতি তুলে ধরা হয় 14টি কারিগরি অধিবেশনে। সমস্যা, সম্ভাবনা, প্রস্তুতি, সামনের দিনে আশু করণীয় সব বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন নীতি নির্ধারক, প্রশাসন, দেশি বিদেশি উদ্যোক্তারা। NPL crosses 2%, fasten your seatbelt, because that is the international standard. Anything more than 2, we need to be very, very serious. As on September 30, total NPL is 8.18%. The net NPL is 0.4%. Other than 0.4% of NPL, the rest are covered by provision. They are well provisioned. NPL is a matter of very high public concern in Bangladesh. It's almost in the perception of the public, it's almost corruption. NPL in the perception of the public is stolen money. সমাপনী দিনে বন্দর ও যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অগ্রগতি এবং বিনিয়োগ সম্ভাবনা, চামড়া শিল্প, তৈরি পোশাক খাত, আইনি সংস্কার, শেয়ার বাজার, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ has every prospect to get into that market, and if we can process, we can frozen, we can also invest. Distinguished investor opportunity in the logistics sector need in Bangladesh is estimated to be around 285 billion by 2040. দিনভর আলোচনা শেষে সন্ধ্যায় সম্মেলনস্থলে ব্রিফিংয়ে জানানো হয় প্রাপ্তিযোগ। এর আগে চট্টগ্রাম ড্রাইডক এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মধ্যে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে মঙ্গলবার বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে কেন্দ্রীয় সমাবেশ। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সমাবেশ করার জন্য মৌখিক অনুমতিও পেয়েছেন তারা। দুপুর 1টায় সমাবেশ শুরু হবে। করোনায় আক্রান্ত হয়ে দেশে সোমবার পর্যন্ত 24 ঘন্টায় 2 জন মারা গেছেন। এর আগের 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে হলো মোট মৃত্যু 27,980 জনের। তবে একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার। রোববার এই হার ছিল 1.03%। সোমবার তা বেড়ে হয়েছে 1.34%। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন 227 জন। মোট আক্রান্ত 15,76,011 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 280 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,40,597। করোনা নতুন ধরন অমিক্রন প্রতিরোধে 15টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত আক্রান্ত দেশগুলো থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করা হবে। তাদের 14 দিনের কোয়ারেন্টাইনেও রাখা হবে। নির্দেশনায় সব ধরনের জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে। গণপরিবহন, স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ সব উপাসনালয় উন্মুক্ত
উন্মুক্ত স্থানে মাস্ক পরা সহ সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। রেস্তোরাঁ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল ও সামাজিক অনুষ্ঠানে ধারণ ক্ষমতার অর্ধেক বা কম লোকের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন ও পজিটিভ রোগীর কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে প্রচার চালাতেও বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পহেলা ডিসেম্বর শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের করোনা টিকাদান কার্যক্রম। নিবন্ধন জটিলতায় আটকে পড়া শিক্ষার্থীদেরকেও শিগগিরই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। লাইলা নওশিনের রিপোর্ট। 1 নভেম্বর থেকে রাজধানীর 8টি কেন্দ্রে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়। সেই হিসেবে 29 নভেম্বর দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হওয়ার কথা। তবে নির্ধারিত কেন্দ্রগুলোতে সেই টিকা কার্যক্রম ছিল না। কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্ডে দ্বিতীয় ডোজের নির্দিষ্ট তারিখ দেয়া থাকায় অনেকেই টিকার ব্যাপারে যোগাযোগ করেছে। প্রথম দিন যেদিন এখানে টিকা কর্মসূচি হলো, সেখানে বলা ছিল 29 তারিখে তারা দ্বিতীয় ডোজ দেবে। তাদের ওটা লেখা ছিল তাদের টিকা কার্ডে আর কি। সুতরাং স্কুল আমাদের সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করেছে। আর কি হলো, কিছু অভিভাবক বিক্ষিপ্তভাবে যোগাযোগ করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা চলায় 30 নভেম্বর পর্যন্ত টিকা দেয়া স্থগিত রয়েছে। 1 ডিসেম্বর থেকে দেয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। আমরা আশা করছি যে আমরা 1 ডিসেম্বর থেকে আবার শুরু করতে পারবো। তবে অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য বলতে চাই যে তারা জেনে যাবেন কোন স্কুল কোন দিন কোথায় যাবে। স্কুল যে প্রতিষ্ঠান প্রধান আছেন তিনি জানিয়ে দেবেন। প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করা বাকি শিক্ষার্থী ও নিবন্ধন জটিলতায় আটকে পড়া শিক্ষার্থীদেরও শিগগিরই টিকার আওতায় আনার কথা জানান মাউসি পরিচালক। প্রায় 3 লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন, তার মধ্যে 1.5 লাখের মতো তারা টিকা দিয়ে ফেলেছে, আর বাকি 1.5 লাখের টিকা দেওয়ার কাজটি শুরু হবে। তো আমরা যে আগের যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোতেই টিকা দেওয়ার কাজ শুরু হবে। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে প্রায় 5 লাখ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড দিয়ে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে বলেও জানায় মাউসি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কেবল অপারেটিং পদ্ধতি ডিজিটাল নয়, এ কারণে সরকার প্রতি বছর 1500 থেকে 1800 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এমন তথ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডিজিটাল অপারেটিং সিস্টেম টেলিভিশন শিল্পের জন্য একটি ভালো সংবাদ। সচিবালয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, এককালীনের সাথে গ্রাহকরা যাতে কিস্তিতেও সেট টপ বক্স কেনার সুযোগ পায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রয়োজনে দেশেই বক্স তৈরি করা হবে। আমরা যদি পুরো দেশের সমস্ত গ্রাহকদেরকে ডিজিটালাইজেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই প্রতি বছর সরকার 1500 থেকে 1800 কোটি টাকা রাজস্ব পাবে। গ্রাহকরা যাতে সহজে এই সেটঅপ বক্স পায়, এবং সেটঅপ বক্স নানা ধরনের সেটঅপ বক্স আছে, যাতে গ্রাহক পর্যায়ে তারা যার যেমন প্রয়োজন অনুযায়ী তারা যাতে বা সামর্থ্য অনুযায়ী তারা যাতে সেটঅপ বক্স কিনতে পারে সেটি আলোচনা করেছি। এবং একই সাথে যারা এককালীন দিয়ে যে কেউ কিনতে পারে, এবং কেউ যদি কিস্তিতে কিনতে চায় সেটিও যেন পারে, সেটিও আমরা আলোচনা করেছি। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলা সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। রিদিতা, আপনাকে ধন্যবাদ। স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই বাংলাদেশ পাকিস্তান চট্টগ্রাম টেস্টের খবর। চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন 93 রান, আর বাংলাদেশের দরকার 10 উইকেট। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 109 রানে দিন শেষ করেছে পাকিস্তান। চট্টগ্রাম থেকে সাদি মাহমুদের রিপোর্ট। চতুর্থ দিনের শুরুটা একদমই ভালো হয়নি টিম টাইগার্সের জন্য। আগের ইনিংসে 91 রান করা মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, যারা এমন ভেবেছিলেন। প্রথম ওভারেই তাদের হতাশ হতে হয়েছে। হাসান আলীর বলে বোল্ড মিস্টার ডিপেন্ডেবল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লিটন দাস দায়িত্ব কাঁধে তুলে নেন বলেই শেষ রক্ষা হয়েছে।
সঙ্গে ছিলেন অভিষিক্ত ইয়াসির আলী। ৬৯ বলে দুজনের দায়িত্বশীল ৪৭ রানের পার্টনারশিপ, কিন্তু শাহিন আফ্রিদির বাউন্সার আচমকাই হেলমেটে লাগায় মাঠ ছাড়তে হয় ইয়াসিরকে। তাকে যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে তিনি। ইয়াসিরের কনকাশন বদলি নেমে নুরুল হাসান সোহানও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেননি। দিনের বাকি সময়টা শুধুই হতাশা টিম টাইগার্সের জন্য। ৫৯ রানে লিটনের বিদায়ের পর ১৫৭ রানে থামতে হয়েছে বাংলাদেশকে। শাহিন আফ্রিদি ৩২ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। ২০২ রানের সহজ লক্ষ্য পাকিস্তানের সামনে। পাকিস্তানের লক্ষ্যটা সহজ থেকে সহজতর হয়েছে দুই ওপেনার আবিদ আলী আর আবদুল্লাহ শফিকের ব্যাটে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ১০০ রানের পার্টনারশিপ করেন সফরকারী দলের দুই ওপেনার। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১০৯ রান। আবিদ আলী ৫৬ এবং আবদুল্লাহ শফিক ৫৩ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য পাকিস্তানের দরকার ৯৩ রান আর বাংলাদেশের প্রয়োজন ১০ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশি বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন সফরকারী দলের দুই ওপেনার। দ্বিতীয় ইনিংসেও টিম টাইগার্সের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন এই দুজন। এতেই চট্টগ্রাম টেস্টে হারের শঙ্কায় পড়েছে ক্যাপ্টেন মুমিনুলের দল। শেষ দিন হয়তো বাংলাদেশের লক্ষ্যই থাকবে হারের ব্যবধান কমানো। সাদি মাহমুদ, চ্যানেল আই, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টে জয়ের ব্যাপারে এখনও কিছুটা আশা দেখছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি মনে করছেন দিনের প্রথম সেশনে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলে ফলাফল ভিন্ন হতেও পারে। সাদি মাহমুদের আরেকটি রিপোর্ট। আলোক স্বল্পতায় চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই শেষ হয়েছে। তারপরও বলতে গেলে চট্টগ্রাম টেস্ট হাতছাড়াই হয়েছে টিম বাংলাদেশের। জয় থেকে যেন আর খানিকটা দূরে সফরকারী পাকিস্তান। টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য একদিন আগেই ম্যাচ হাতছাড়া হওয়ার কারণ হিসেবে তৃতীয় দিন শেষ সেশনে ভালো না খেলাকেই দুষছেন। প্রথম 2 দিন আমরা ভালো খেলেছি, ম্যাচও আমাদের দিকে ছিল। এখন পরিস্থিতি ভিন্ন। এর কারণ হিসেবে আমি বলবো তৃতীয় দিনের শেষ সেশনে আমাদের ব্যাটাররা ভালো ব্যাট করতে পারেনি, যার কারণে জয়ের পাল্লা পাকিস্তানের দিকে ভারী হয়েছে। তারপরও শেষ দিন কিছুটা হলেও আশা দেখছেন রাসেল। প্রথম সেশনে 2-1টি উইকেট তুলে নিতে পারলে ফলাফল বাংলাদেশের দিকে আসতে পারে বলেও মনে করেন তিনি। দিনের প্রথম সেশনে সাধারণত দ্রুত উইকেট তুলে নেওয়া যায়। এই সময় বোলাররা সুবিধা পান। আমাদের বোলাররা সেই সুবিধা নিতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসতেও পারে। চতুর্থ দিন খেলা আগে শেষ হওয়ায় শেষ দিনের খেলা নির্ধারিত সময়ের 20 মিনিট আগে শুরু হবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, চট্টগ্রাম। ক্রিকেটের শর্টার ফরম্যাট টি10 বাংলাদেশে হবে বলে জানিয়েছেন টি10 এর চেয়ারম্যান সাজিউল মুলক। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনাও হয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগটি বাংলাদেশের উঠতি ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। আবুধাবিতে টি10 পঞ্চম আসরের লিগ পর্ব শেষের দিকে প্লে অফের 4 দলের সাথে শীর্ষস্থান দখলের লড়াইয়ে বাংলা টাইগার্সও। টানা জয়ের মধ্যে থাকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ফ্র্যাঞ্চাইজিটি ভক্তদের প্রশংসাও পাচ্ছেন। বাংলাদেশের মাঠেও টি10 আয়োজনের প্রস্তুতি চলছে। টি10 এর চেয়ারম্যান জানিয়েছেন বিসিবির সাথে আলোচনাও অনেকটা এগিয়েছে। We already in the Middle East now, so we probably have one in Asia, one in Europe, and then Americas, so that it becomes kind of a Formula 1 circuit. So every 3 months or 2 months, you'll find one T10. We'll have to discuss and take the slot with the Bangladesh Cricket Board, depending on their series. Obviously, if we come to Bangladesh, it's extremely important all the Bangladesh stars must play in it. So we have to select a slot where Bangladesh national team is not busy. বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী মনে করেন বছরের নির্দিষ্ট সময়ে নিয়মিত এই লিগ হলে তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ আরও বাড়বে। এই অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না। দ্যাট উড বি এ ফ্যান্টাস্টিক থিংস ফর মি। আমরা সবসময় যখন বাংলাদেশের মাঠে আমাদের নিজেদের দলের খেলাগুলো দেখি, যখন আমরা ডাগ আউটে দাঁড়ায় থাকি, তখন আমাদের অনুভূতিটাই অন্যরকম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা ফলপ্রসূ হলে এবং বার্ষিক ক্যালেন্ডারে ঝামেলা না হলে আসছে বছরই ঢাকায় আলোর মুখ দেখতে পারে টি10 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের ফিরে নিচ্ছি হৃদিতার কাছে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
তুরস্কে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজরাল ঢাকায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বনানীতে নৌ সদর দফতরে তুর্কি নৌপ্রধানকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। সে সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। দুদেশের নৌপ্রধান দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবার উপর গুরুত্ব দেন। এর আগে সকালে তুরস্কের নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। অশোক লেল্যান্ড জিফাত অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। করোনার নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ ঝুঁকির সতর্কতা। টিকার ধরনে পরিবর্তন আনতে ইইউর উদ্যোগ। বিকাশে খরচ কমছে। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার অসুস্থ হয়ে পড়ায় নুরুল ইসলামকে ঢাকা ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এশার নামাজের পর রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নুরুল ইসলামের জানাজার নামাজ হবার কথা রয়েছে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পদ্মা বহুমুখী সেতুর সুবাতাস লেগেছে মাদারীপুর জেলায়। পাল্টে যাচ্ছে শহরের আদল। নির্মাণ হচ্ছে অত্যাধুনিক বাস টার্মিনাল। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের সাথে সাথে যাত্রী সেবার ক্ষেত্রেও এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হবে। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মাদারীপুর শহরের 4 একর 37% জায়গার উপর নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। 23 কোটি 92 লাখ টাকা ব্যয়ে 3তলা টার্মিনালটিতে থাকছে উন্নত বিশ্বের যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা। আধুনিক বাসের চালু হইলে মাদারীপুরের মানুষের উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে। বাস স্ট্যান্ডের অনেক মানুষের উন্নয়নের জন্য এবং অনেক মানুষ বাঁচতে পারবে এই বাস স্ট্যান্ডে দিয়া। আমরা গাড়িগুলি রাখতে পারতাম না, যাত্রীদেরও অনেক কষ্ট হইতো, ভোগান্তি হইতো। যাত্রীদের কোনো ভোগান্তি থাকবে না। এই 15 মিনিট পর পরই দূর দূরান্তের গাড়িগুলো এই জায়গায় থামবে। আধুনিক বাস টার্মিনালটা হচ্ছে এতে যাতায়াতের যাত্রীদের জন্য ভালো হবে। যাতায়াত, থাকা, বসার, বিশ্রামঘর সুব্যবস্থা করা হয়েছে। আধুনিক মান বজায় রেখে চলছে এখানকার প্রতিটি কাজ, বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাস টার্মিনালে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলাই আছে। রেস্ট নেওয়ার জায়গা আছে, বা বাচ্চাদের ফিডিং করানোর জায়গা আছে, কার ওয়াশের ব্যবস্থা আছে, পার্কিং আছে। পৌর কর্তৃপক্ষ বলছে টার্মিনালটি মাদারীপুরের আর্থসামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুততর হওয়ার জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাপনাকে ঠিক এয়ারপোর্টের আদলে এটির ভিতরে আমাদের দোকান ব্যবস্থাপনা, ফাস্টফুড এবং টার্মিনালের ভিতরে বসার ব্যবস্থাপনা, প্রেয়ার রুম, যতটুকু সুযোগ সুবিধা দরকার আধুনিক বাস টার্মিনালের সকল সুযোগ সুবিধা সম্মিলিত এই বাস টার্মিনালটা তৈরি হচ্ছে। স্থানীয়রা বলছেন পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণের প্রবেশদ্বার মাদারীপুর জেলা হবে সড়ক যোগাযোগের কেন্দ্রবিন্দু। সেখানে এই অত্যাধুনিক টার্মিনালটি হবে জেলাবাসীর গর্বের ঠিকানা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে নিচল চাটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় গোটা বিশ্ব উচ্চ ঝুঁকিতে পড়েছে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন দেবার ওপরও জোর দিয়েছে সংস্থাটি। স্কটল্যান্ডে আরও 6 জন শনাক্ত হয়েছে। দেশটিতে 3 সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 40-এর বেশি বয়সী সবাইকে টিকার বুস্টার ডোজ নিতে উৎসাহিত করছে যুক্তরাজ্য। অমিক্রন মোকাবেলায় প্রয়োজনীয় টিকার ধরনের পরিবর্তন আনতে পুরো বিশ্বকে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অমিক্রন নিয়ে পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করবেন G7-এর স্বাস্থ্যমন্ত্রীরা। সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
সেমিনার, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা, নাচ, গান ও ফ্যাশন শোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের 3 দিনের ফোবানা সম্মেলন শেষ হয়েছে। উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই সংগঠনটির আয়োজনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। মেরিল্যান্ডের গেইলোর ন্যাশনাল রিসোর্ট অডিটোরিয়ামে ফোবানা সম্মেলন ছিল এক টুকরো বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক নিয়ে সেমিনার, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া বাংলাদেশি স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, মেধার ভিত্তিতে 3 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সহ বিভিন্ন আয়োজন ছিল। ফোবানায় যোগ দিয়ে সম্মেলনের প্রশংসা করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা। ব্যাপক জনসমাগম সহ সবকিছু সফলভাবে শেষ হওয়ায় খুশি আয়োজকরা। আমরা মনে করি যে আমাদের এই ফোবানা সম্মেলন অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে, আমাদের পরিশ্রম সফল হয়েছে। ফোবানা সম্মেলনে 60টির বেশি স্টল দিয়ে মেলা সাজানো হয়। সমাপনী দিনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে অর্থনৈতিক সংবাদ। চট্টগ্রামে গ্রাহকদের নিয়ে প্রিমিয়ার ব্যাংকের রিজিওনাল কাস্টমার মিট হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলিম। ব্যাংকের এসএভিপি, এসএমই এবং কৃষি বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন এসএভিপি ও সিসিও আনিসুল কবির ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ফখরুল ইসলাম। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা প্রধান, ব্যাংকের বিশিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। ইন্ডি ক্যাফে গ্লোবাল, সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফর্ম বিতরণ ও সদস্য সংগ্রহ চলছে। মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে সদস্য ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আব্দুল মোমিনের সভাপতিত্বে রাজপাড়া থানার ফর্ম বিতরণ শুরু হয়। সে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন এবং অন্যরা। রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডে 37 সাংগঠনিক ওয়ার্ডে পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক লীগের এই সদস্য সংগ্রহ চলবে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গাইবান্ধায় করোনা সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক সরকারের উপকরণ সহায়তা পেয়েছেন। কৃষি বিভাগ বলছে এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অনাবৃষ্টি, বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের এই পুনর্বাসন সহায়তার উদ্যোগ। উপকরণের মধ্যে রয়েছে বড় মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ, সার সহ বিভিন্ন রবি ফসলের বীজ। বিনামূল্যে সার পাচ্ছি, বীজ পাচ্ছি, এই জন্য আমরা খুশি। সরিষা পেয়েছি, সার পেয়েছি, পটাশ পেয়েছি, শুধুমাত্র আমার হাল খরচ এবং কামলা খরচ। সরষের বীজ দিচ্ছে, সার পটাশ দিচ্ছে, সরকারের এই প্রণোদনা বীজ এবং সার প্রদান কৃষকের জন্য খুবই উপকারী। 1 কেজি সরিষা আমাকে দিল আমাদের মেম্বার এবং 20 কেজি সার, 5 জন মিলে 2 বস্তা। কৃষি বিভাগ বলছে প্রণোদনার সুবিধার সুফল হিসেবে পতিত অনেক জমি আসছে চাষের আওতায়। 16,165 জন কৃষককে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা প্রদান করছি। এই জাতগুলো করার মাধ্যমে কৃষক যে ফলনটা পাবে, এই ফলনের কারণে বিভিন্ন ধরনের ডিজেলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে উঠে কৃষক লাভজনক চাষাবাদ করতে সক্ষম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনা
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের বিলঝিলে অবাধে পাখি শিকার চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পাখি শিকারে যুক্ত শিকারী চক্র। পাখি নিধনে এই অঞ্চলে জীববৈচিত্র্য ও জলাশয়ের প্রতিবেশ ব্যবস্থা হুমকিতে পড়ছে বলে মনে করছেন পরিবেশবাদীরা। জানিয়েল সুজিত বোসের রিপোর্ট। শীতেলেই খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল এবং নড়াইল সহ আশপাশের জেলাগুলোর বিল জলাশয়গুলো পরিযায়ী ও দেশি পাখির আনাগোনায় ভরে ওঠে। একই সঙ্গে অবৈধ শিকারী চক্রের তৎপরতা বেড়ে যায়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রকৃতিপ্রেমীরা। যে কোনো ধরনের বন্য প্রাণী যদি পপুলেশন যদি হুমকির মুখে পড়ে, তাহলে পরে হচ্ছে যে ওই সমস্ত ইকোসিস্টেমটাই একটা হুমকির মুখে পড়ে যাবে। স্থানীয় লেভেলে করাশন থাকে, তা নাহলে বাজারে বিক্রি হয় কি করে পাখি? কারণ এটা তো বাজারে ধরলেও তো শাস্তি হবে। যেই সমস্ত বাস্তু সংস্থানে বন্যপ্রাণী রয়েছে, সেখানে বন্যপ্রাণী থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার কোনো বিকল্প নেই। পাখির শিকার বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বন বিভাগ ও প্রশাসন। এই তৎপরতা বন্ধের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। হাওড়, বাওড়, বিল যে সমস্ত জায়গায় পরিযায়ী পাখি আসে, সেখানে আমরা টহল বৃদ্ধি করেছি, মোবাইল কোর্ট পরিচালনা করছি। কিছু অসাধু মানুষ এবং ব্যবসায়ী সেগুলোকে শিকার করে, যেটা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। এই ক্ষেত্রে আইনের প্রয়োগের একটি বিরাট ভূমিকা রয়েছে। সেই প্রয়োগটি সারা বছর ধরেই চলমান। পাখি শিকার বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 21 পয়েন্ট বেড়ে ৬,৭৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৭২টি কোম্পানি, ৭০৮ কোটি ১৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ২৩৮টি, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত ৪৫টি কোম্পানির শেয়ারের দাম। আবারও অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি নিচ্ছে। ফিরে এসে যা দেখবেন, চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে নোয়াখালী হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি। সেবার দাবিতে রোগী ও স্বজনদের বিক্ষোভ। সেরা সব মোবাইল রিচার্জ অফার। ফিরে এলাম বিরতির পর। নোয়াখালী জেনারেল হাসপাতালে টেন্ডার জমাকে কেন্দ্র করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। তবে জরুরি বিভাগ ও জরুরি সেবা চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে চিকিৎসা সেবার দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন রোগীদের স্বজনেরা। চিকিৎসকদের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ডাক্তার, নার্স ও কর্মচারীরা। 24 ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করা না হলে লাগাতার কর্মবিরতি চলবে বলে জানান শাহ চিফ এর সভাপতি ডাক্তার ফজলে এলাহি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বেগম খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে চিকিৎসক আনা যাবে, তবে বিদেশে যেতে হলে তা আইনি প্রক্রিয়ায় সম্ভব হতে হবে। ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে সংবাদ সম্মেলন শেষে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কূটনীতিকদের জানানো হয়েছে। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেম বিন নাসের আল জাসের সাথে বৈঠক শেষে মন্ত্রী বলেন, সৌদি আরবের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ, বন্দর ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহী। The former Prime Minister of Bangladesh, Khaleda Zia, her, the current medical condition, the government has nothing against. She's free to do treatment anywhere in the country, but if she has to go abroad, then in that case she has to go to the legal process. She is allowed to bring any doctors from abroad for her treatment if she wants, and all the the medical reports have gone abroad, and if they feel that the doctors from abroad would be much easier for her for treatment, of course most welcome.
গাজীপুর জেলা আইনজীবী সমিতি কক্ষে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার ১৬তম বার্ষিকী আজ। ২০০৫ সালে ২৯ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ৪ আইনজীবী সহ নিহত হন ১০ জন। এখনো বোমার স্প্লিন্টার শরীরে বহন করছেন আহতরা। ওই ঘটনায় একটি মামলায় জেএমবির 10 সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। বোমা হামলায় নিহতদের স্মরণে জেলা আইনজীবীর কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করেন আইনজীবীরা। শ্রদ্ধা জানান জেলা আইনজীবী সমিতি, জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেটের বিচারকেরা। শহরের বিভিন্ন সড়কে মৌন মিছিল করেছেন আইনজীবীরা। কর্মসূচিতে আরও রয়েছে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি ফিরে এসে